তাদের হামলা শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে যেটা কঠোর অবস্থান নিয়েছেন, তাদের অবস্থান তারা মনে হচ্ছে টের পেয়েছে। তারা ঘটনা করতে পেরে নদীর ওপারে ওই লক্ষ্মীপুর ইউনিয়ন, সেই ইউনিয়নের দিকে দিকে এসেছিল। যারা এসেছিল তারা চলে এসছে, সবাইকে পিছনে উঠিয়ে দিয়ে আসে এবং সেখানে প্রচন্ড গোলাগুলির শব্দ আমরা পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা যে নদী পার হয়ে ওপারে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা আমরা কিন্তু কিছু করতে পারছি। সেনাবাহিনীর বহরে আরো বেশ কিছু সদস্য যুক্ত হয়েছে। হ্যান্ড মাইকে তারা সেখানে বলছিলেন, বিশেষ করে আশপাশে যে লোকজন যারা আছেন, অর্থাৎ যেখানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে বিশৃঙ্খলা চলছে, উত্তেজনা চলছে, সেখানে আশপাশের বাড়িগুলোতে যে লোকজন রয়েছেন তাদের সবাইকে আসলে নিরাপদে সরে যেতে বলা হয়েছে, কারণ সেখানে অভিযান চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে হামলাকারীদের প্রতি, তারা যাতে পিছু হটে। সেটি আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন বলছিলেন। এবং কিছুক্ষণ আগে যারা পুলিশ সদস্য এবং মিডিয়া কর্মীরা সেখানে আটকে পড়েছিলেন, সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন, উদ্ধার করেন, যেটি একটি স্বস্তির খবর আমার সহকর্মী জানাচ্ছিল। তবে এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দর্শক, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই এলাকায় কিন্তু ইতোমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ সদস্য তো রয়েছে, বেশ কিছু মানুষ আহত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল আহত কিছু সদস্যকে। খুব সম্ভবত পুলিশের পক্ষেও বেশ কিছু সদস্য সেখানে আহত হয়েছে, কারণ যেভাবে বারবার হাত বোমা, ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করা হচ্ছে, তাতে করে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে সেটির আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। হামলা, আগুন, ভাঙচুর, তীব্র উত্তেজনা চলছে গোপালগঞ্জে। চৌরঙ্গি মোড় থেকে শুরু করে যেই এনসিপি সমাবেশ স্থল ছিল সেখানে আগুন দেওয়া হয়েছে। 3 দিক 4 দিক থেকে সেখানে হামলাকারীরা ঘিরে ধরেছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণে তীব্র প্রতিরোধ কিংবা পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, যেটি আসলে তারা ব্যর্থ হয়। এরপরে পুলিশ অনুরোধ জানানোর পর সেনাবাহিনীর প্রথমে 3টি সাজোয়াজান যুক্ত হয় এই অভিযানে। এরপরে সেনাবাহিনীর পক্ষে আরও বেশ কিছু সদস্য বাড়ানো হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে। ইতোমধ্যে হামলাকারীরা পিছু হটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বারবার তীব্র হুঁশিয়ারি দেওয়া হচ্ছে হ্যান্ড মাইকে। সেনাবাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকে তীব্র হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাতে হামলাকারীরা পিছু হটে। গতকাল রাত থেকেই আমরা যেমনটি শুনছিলাম, এনসিপির যে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে যে পদযাত্রা কর্মসূচি হবে এবং সেটি সার্জিস গতকাল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েও জানিয়েছিল। গতকাল রাত থেকেই এরপরে শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, বেশ কিছু মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে বলা হয়েছিল এনসিপির যে সমাবেশ সেটি প্রতিহত করে দেওয়া হবে। সেই প্রতিহত করে দেওয়ার লক্ষ্যেই সকাল থেকে শুরু হয় তাদের হামলা। সকালে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর, আগুন দেয় তখন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের সদস্য তখন 4 জন আহত হয়েছিলেন, যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং তখন পুলিশের পক্ষ থেকে এটি জানানো হয়েছিল যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির পদযাত্রা যে কর্মসূচি সেটি আসলে বানচাল করতে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপরে যখন দুপুর 1:30টায় পদযাত্রা কর্মসূচি কিংবা পথসভা শুরু করবার চেষ্টা করে এনসিপি, তখন আবারও আরেক দফা হামলা চালানো হয়। সমাবেশ শুরু করবার আগেই মঞ্চের অপর দিক থেকে একযোগে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই হামলায় চেয়ারগুলো ভেঙে ফেলা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। তখনও ককটেল বিস্ফোরণ করা হয়। এই যে একটু আগে মঞ্চটি দেখলেন, এটি হচ্ছে এনসিপি সমাবেশ করার যে স্থল, মঞ্চ, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন আমরা পুলিশের তৎপরতা খুব একটা চোখে দেখতে পারিনি। তবে এরপরে 2:30টার সময় যখন আরেক দফা, অর্থাৎ এনসিপির যে সদস্যরা যখন স্থান ত্যাগ করবেন, তখন আরেক দফা যখন ছাত্রলীগের হামলা চালানো হয়,
তখন কিন্তু পুলিশ সদস্য বেশ সক্রিয় ছিল, পুলিশের পক্ষ থেকে বেশ সক্রিয় অভিযান চালানোর চেষ্টা করা হয়েছিল এবং ও দফা সেনাবাহিনীর পক্ষ থেকেও আমরা দেখেছিলাম একটি অভিযান পরিচালনা করা হয়েছিল। তারপরে সেনাবাহিনী সেখান থেকে সরে যায় এবং সংগঠক সার্জিস আলম আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক থেকে শুরু করে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তাদেরকে নিয়ে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেওয়া হয়েছিল। এই মুহূর্তের কি পরিস্থিতি তুহিন? যেহেতু সেনাবাহিনীর সদস্য বাড়ানো হয়েছে, গাড়ি বহরও বাড়ানো হয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? হামলাকারীরা পিছু হটলো কি? আপাতত চৌরঙ্গি মোড়ের আশপাশ থেকে হামলাকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে এটি সম্ভব হয়েছে, যেটা টানা 2.5 ঘন্টা পুলিশ সদস্যরা চেষ্টা করে ব্যর্থ হয়েছিল বলা যায়। ব্যর্থ বলবো না, তারা ঠেকে রাখার চেষ্টা করেছেন 2:30 পর্যন্ত, কিন্তু পুলিশ সদস্যদের নিজেদের সক্ষমতা আমরা মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত ধীরে ধীরে কমে আসছে। তাদের হাতিয়ার এবং গোলাবারুদ যা ছিল সেগুলো কমে আসার কথা, কারণ সেই 2:30 থেকে তারা এই হামলাকারীদেরকে ঠেকিয়ে রেখেছে। শেষ পর্যন্ত অবস্থাটা এমন হয়েছিল, তারা পিছু হটে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর 3টি সাজোয়াজান বলা হয় যে পিসি, যেটা সেই 3টি পিসি দাঁড়িয়েছিল দূরে, তাদেরকে অনুরোধ করার পর তারা এগিয়ে এসছে। তারা এগিয়ে আসার পরেই যে শতাধিক পুলিশ সদস্য আটকা পড়েছিলেন, তাদের সাথে আমরা বিভিন্ন গণমাধ্যমে ঢাকা থেকে আসা সাংবাদিকরা যারা মাঝে আটকা পড়েছিলাম তাদের প্রতি স্বস্তিদায়ক একটি অবস্থা তৈরি হয়েছে। এবং তখনও হামলাকারীরা চারদিক থেকে বিভিন্ন ভবনের অলি গলি থেকে এবং চৌরঙ্গি মোড়ের আশপাশের যে সড়কগুলো আছে, ছোট ছোট ভেতরের সড়কগুলো, পাড়া মহল্লার সড়কগুলো, সেই অলি গলি থেকে অতর্কিত হামলা করছিল পুলিশের উপরে। তখন সেনা সদস্যরা পাল্টা গুলি বর্ষণ, প্রচুর ফাঁকা গুলি ছুটতে হয়েছে তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমরা ঢাকা মহাসড়কের দিক থেকে আরেকটি কনভয় করে 6 থেকে 8টি গাড়িতে করে সেনা সদস্যরা এসেছেন। তাদের সেই জিপ গাড়িগুলো এসে তারা হ্যান্ড মাইকে তা প্রথমে ঘোষণা করেছেন, সতর্ক করেছেন এবং হামলাকারীদের দ্রুত এলাকা ত্যাগ করার জন্য বলার পরপরও তখন যারা শুনছিল না, তখন তাদেরকে আমরা দেখলাম যে এলোপাতারি পুরো ফায়ার করতে। তারা আকাশের দিকে ফাঁকা গুলি ছুটতে বিক্ষোভ, যারা হামলা করছিল, হামলা অংশ নিয়েছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের দিকে চলে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে সড়কগুলো খালি হয়েছে এবং পরিস্থিতি মনে হচ্ছে যে নিয়ন্ত্রণে এসছে। কিন্তু তারপরও আমরা যেটা দেখছি, দূরের অবস্থান করছে হামলাকারীরা, বিভিন্ন অলিগলিতে জড়ো হয়ে অনেক দূরে অবস্থান করছে। তাদের অবস্থান দেখছি আমরা সকাল থেকে। যে হুমকির কথা বলা হচ্ছিল, গত রাত থেকেই যে হামলা হুমকি, সাইবার হুমকি, বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছিল যে আজকের এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, সেটি শেষ পর্যন্ত হলো। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন বিষয়টিকে কতটুকু গুরুত্ব দিয়েছে জানি না। সকাল থেকে আমরা যখন বেলা 12টা 1টা পর্যন্ত আমরা শহরের আশপাশ প্রদক্ষিণ করেছি, আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শক্ত অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর নেই অথবা তাদের সক্ষমতা ছিল না। কিন্তু তাদের মনে হয়েছে তারা খুব একটা বেশি গুরুত্ব দেয়নি, বা তারা এইভাবে অতর্কিত হামলার শিকার হবে সেই বিষয়টি তাদের নজরে ছিল কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল। কারণ প্রথম যখন বেলা 2টার কিছু আগে সমাবেশে অঝোরধারা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির ভিতরে যখন এনসিপি নেতৃবৃন্দ এবং উপস্থিত অংশ নেওয়া জনতা এবং এনসিপির সমর্থকরা যখন সবাই আশপাশের ভবনগুলো নিচে আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগ স্টেজে অবস্থান নিয়েছিল, তখনই এই চৌরঙ্গি মোড় থেকে, অর্থাৎ একসময় যেটা নদী ছিল সেই নদীর পরে এখন খালে রূপান্তরিত, সেই খালের এপার থেকে এসে স্লোগান দিতে এসে এনসিপির এই সমাবেশে পেছন থেকে হামলা করেছে। অতর্কিত হামলার কারণে তখন এনসিপির সমাবেশ স্থলে যারা ছিল স্থানীয় নেতৃবৃন্দ, অতর্কিত হামলায় তারা অনেকটা হতচকিত হয়ে একেবারে পিছু হতে যায়। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে তখন সমাবেশ স্থলে যে পুলিশের প্রায় 25-30 জন সদস্য 2 ভাগে ভাগ হয়েছিল, তারাও সেই এনসিপির সদস্যদের সঙ্গে করে তারাও পিছু হতে বাধ্য হয়েছিল। তারা কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি। তখন এনসিপির সমর্থকরা আবারও নিজেরা সংগঠিত হয়ে যখন আবার যখন জড়ো হয়েছিল, তাদের পাল্টা প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে যায়। তারপরও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর
খুব বেশি তৎপর হতে দেখিনি। কিছু সদস্য বেড়েছে সমাবেশস্থলে, তখন সেনাবাহিনীর স্কট অবস্থায় নেতৃবৃন্দ যখন কয়েকটি বাধা অতিক্রম করে সমাবেশস্থলে এসেছেন, তখন খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে